আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। 164 বছর পর রবীন্দ্রনাথকে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। আমার ক্ষেত্রে যেমনটা হয়েছে, আর 5 জন বাঙালির মতো খুব ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথের সৃষ্টির সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। যত আমার বয়স বেড়েছে, রবীন্দ্রনাথের সাথে সেই সাক্ষাৎ সখ্যতায় রূপান্তরিত হয়েছে। তাকে বুঝেছি কি না জানি না, তবে বোঝার চেষ্টা খানিকটা করেছি। এবং খুব সুখের কথা যে যখন সারা পৃথিবী জুড়ে কবির সার্ধশতবর্ষ পালিত হচ্ছিল, তখন আমি কয়েক বছর পরিশ্রম করে কবির উপরে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলাম ইংরেজি এবং বাংলা ভাষায়, যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষকে দেখানোর আমরা সুযোগ করে দিতে পেরেছি। প্রতি বছর এই বৈশাখ মাস এলেই আমাদের মনে খুব আনন্দ হয় যে রবীন্দ্রনাথের মতো একজন বিশ্ব মানব আমাদের এই দেশে, বিশেষ করে এই বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজকে সারা পৃথিবী, বিশেষ করে আমাদের দেশের কথা মাথায় রেখে রবীন্দ্রনাথের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্তের কথা আমার মনে পড়ছে। তার শেষ জন্মদিন, যেটা খুব সাদামাটাভাবে পালিত হয়েছিল শান্তিনিকেতনে, তার 80তম জন্মদিন। সেই জন্মদিনকে উপলক্ষ করে কবি একটা প্রবন্ধ রচনা করেছিলেন। প্রবন্ধটার নাম সভ্যতার সংকট। কবি অসুস্থ ছিলেন, সেই প্রবন্ধটি তিনি নিজে পাঠ করতে পারেননি। পাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন, আর এক নোবেলজয়ী আমাদের শ্রদ্ধেয় অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দাদু। কবি চলে গেছেন, তা 9 দশক হতে চলল, এখনো সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই সভ্যতার সংকট থেকে আমরা কিন্তু মুক্ত হতে পারিনি। বলা যায় যে সেই সংকটের করাল গ্রাস আরও বেশি দৃঢ় হচ্ছে, আরও বেশি গভীরে প্রথিত হচ্ছে। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মকে নিয়ে বিবাদ, লোভ এবং হিংসা এই পৃথিবীর সংকটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে যুদ্ধ চলছে এবং যুদ্ধ সংকুল পরিস্থিতি। আমাদের দেশের দিকেও যদি তাকায়, সেই একই রকম অবস্থার মধ্যে আমরাও আমাদের প্রতিটা দিন খুব সংকট এবং আশঙ্কায় অতিবাহিত করছি। কবিগুরুর জীবনের শেষ দিকের রচনা সভ্যতার সংকট, ক্রাইসিস ইন সিভিলাইজেশন, তার কয়েকটি কথা আমার খুব মনে পড়ে। বারবার পড়েছি প্রবন্ধটা। তিনি বলেছিলেন সেখানে যে একসময় ইউরোপের যে সভ্যতার প্রতি ইউরোপের যে দান, ইউরোপের যে প্রচেষ্টা, তা দেখে তিনি আনন্দিত হয়েছিলেন, উদ্বেলিত হয়েছিলেন এবং তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু কবি আঘাত পেলেন যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো সেই ইউরোপে, এবং বিশ্বযুদ্ধ শেষ হওয়ার আবার 2 দশক পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন কবি মর্মাহত হয়েছিলেন এবং বলেছিলেন
যে জীবনের শুরুর দিকে ইউরোপের সভ্যতার এই দান তাকে যেভাবে উদ্বেলিত করেছিল, যে আনন্দ দিয়েছিল, কিন্তু তার যাবার সময় তার মনটা বিষাদময় হয়ে গিয়েছিল। 1941 সালে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা সময় চলছে সারা পৃথিবীতে। আমাদের দেশের অবস্থাও তখন খুব খারাপ ছিল, বলা যায় অগ্নিগর্ভ। ভারতবাসীর যে ভারতীয় নেতৃত্বরা প্রস্তুতি নিচ্ছিলেন ভারত ছাড়ো আন্দোলন করবেন, তার পিছনে অনেক ঐতিহাসিক কারণ, সেটা এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না। কিন্তু সংকট যেটা, সেটা রবীন্দ্রনাথ কিন্তু উপলব্ধি করে গেছেন। কারণ দ্বিজাতি তত্ত্বের যে বীজ রোপণ করা হয়ে গেছে, তার অঙ্কুরোদ্গমও হয়ে গেছে, খুব দ্রুত তা প্রস্ফুটিত হতে যাচ্ছে। কয়েক বছর পর আমরা স্বাধীনতা লাভ করলাম খুব বিচ্ছিরি একটা পরিস্থিতিতে। স্বাধীনতা হলো দেশ ভাগকে সামনে রেখে। রবীন্দ্রনাথের স্বাদের ভারত তীর্থ ভাগ হয়ে গেল। এমনকি তার স্বাদের বাংলা, যে বাংলায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই বাংলাও ভাগ হয়ে গেল। আমাদের মনে থাকবে সকলের, প্রথম যখন এই বঙ্গ ভাগ হওয়ার কথা উঠেছিল 1905 সালে লর্ড কার্জনের নেতৃত্বে, তাদের খুব উদ্দেশ্যে বলা যায়, তখন রবীন্দ্রনাথের ভূমিকা আমাদের স্মরণে আছে। তখন তার সৃষ্টির স্রোত বয়ে গেছিল। নিরালায় নিভৃতে তিনি যে সৃষ্টি, যে রচনা তিনি করেছিলেন, তা করে থেমে থাকেননি। তিনি নিজে রাজপথে নেমে সেই বঙ্গভঙ্গের তিনি বিরোধিতা করেছিলেন। এবং আরেকটি বিষয় যেটা খুবই স্মরণীয়, তিনি এই বাংলা ভাগকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে যে উদ্ভূত অশান্তিটা, সেটাকেও নিবৃত করার জন্য, এক সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচেষ্টার জন্য তিনি রাস্তায় নেমেছিলেন, রাখি বন্ধন উৎসব করেছিলেন। কিন্তু আমরা সেই সমস্ত কিছু করেও আমাদের দেশে রবীন্দ্রনাথের সেই আদর্শকে আমরা ধরে রাখতে পারিনি। স্বাধীনতা পেলাম, দেশ ভাগ হলো, আমরা ভাবলাম হয়তো দেশে শান্তি বিরাজ করবে, দুটো আলাদা দেশ হলো। কিন্তু কি হলো, দুটো আলাদা শত্রু দেশ হলো। ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধ হয়েছে, কিন্তু আনন্দের কথা, সেই সমস্ত যুদ্ধে আমরা জয়লাভ করেছি। পাকিস্তানকে আমরা বিভিন্ন সময় পরাস্ত করেছি। এবং এখনও একটা ফুল ফ্লেজেড যুদ্ধ না চললেও, যে যুদ্ধ শুরু হয়েছে তাতেও আমরা জয়লাভ করব, সেটা আমরা আশা রাখি। এই কারণে পাকিস্তানকে তার প্রাপ্য দিতেই হবে। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দেশে সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থাকে সাপোর্ট করে, উৎসাহিত করে যেভাবে অশান্তির সৃষ্টি করেছে, তার যোগ্য জবাব পাকিস্তান অবশ্যই পাবে। আমাদের সৈন্যবাহিনী, আমাদের প্রশাসন সেই কাজে নিরত আছে এবং আমরা সারা ভারতবাসী, হিন্দু মুসলমান নির্বিশেষে, এই দেশের সরকার এবং সৈন্যবাহিনীর সঙ্গেই আছি। কিন্তু তারপরেও মনের মধ্যে একটা আশঙ্কা, যেটা আজকে রবীন্দ্রনাথের এই জন্মদিনে আমার বলতে খুব কষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ এই দেশটাকে বলেছেন পুণ্যভূমি, রবীন্দ্রনাথের ভারত তীর্থ। সেই পুণ্যভূমি এবং ভারত তীর্থ আজ গভীর সংকটের মুখে। সাম্প্রদায়িক একটা অশান্তি এবং ভেদভাব এখন চরমে পৌঁছে গেছে। সেখান থেকে পরিত্রাণ পাওয়ার রাজনৈতিক কি পথ আছে তা আমি জানি না, আমি রাজনীতি অত বুঝি না, নিশ্চয়ই সে চেষ্টা হবে। কিন্তু রবীন্দ্রনাথের জন্মদিনের আজকের এই পুণ্য লগ্নে
যেটা আমি একজন শিল্পী হিসাবে যেটা উপদেশ করতে পারি বা আমি যে কথাগুলো বলতে পারি, রবীন্দ্রনাথ সারা জীবন যে কারণে প্রাণকে পাত করেছেন সেটা এই দেশের অখণ্ডতা, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, হিন্দু মুসলমানের মধ্যে মিলন এবং হিন্দু মুসলমানের সম্প্রীতি এবং মিলনের মধ্যেই এই দেশ একটা সমৃদ্ধশালী দেশ হবে। একথা আমরা বিবেকানন্দকেও বলতে শুনেছি। তিনি 1998 সালে একটা চিঠিতে, সরফরাজ হোসেনকে লেখা একটা চিঠিতে বলেছিলেন যে বেদান্ত ব্রেন এবং ইসলামিক বডি, তার মূল কথা হলো হিন্দু এবং মুসলমানের মিলন একটা সমৃদ্ধশালী ভারতবর্ষ গড়তে পারে। তো আমরা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ কাছাকাছি জন্মানো দুই মহাপুরুষ, মহামানব, তাদের দেখানো পথেই চলব। এই দেশ চলবে এবং এই দেশ যারা পরিচালনা করেন তারা আশা করি তাদের আদর্শটাকে মেনে চলবেন। তাই রবীন্দ্রনাথের সামনে দাঁড়াতে আমাদের আজকে একটু লজ্জাবোধই হয় যে তার আদর্শকে আমরা খুব একটা বেশি আমল দিতে পারিনি, বাস্তবে রূপায়িত করতে পারিনি। তারা যা চেয়েছিলেন তা আমরা করতে পারিনি, কিন্তু পারিনি বলেই তো শেষ হয়ে যায় না, আমাদের পারতে হবে। এই দেশকে আমাদেরকে শান্তি ফিরিয়ে আনতে হবে এবং হিন্দু এবং মুসলমানের মধ্যে সম্প্রীতিকে বজায় রাখতে হবে এবং সমৃদ্ধশালী দেশ আমাদেরকে গঠন করতেই হবে। আজ বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং হিন্দু মুসলমান সকলের সম্মিলিত প্রচেষ্টা দিয়ে পৃথিবীতে আমাদেরকে সমৃদ্ধশালী হতে হবে এবং এই দেশের যারা পরিচালক তারা যে স্বপ্ন দেখে যে অর্থনৈতিক দিক থেকে এই দেশ একদিন পৃথিবীতে মাথা তুলে দাঁড়াবে, সেটা কিন্তু সকলের একটা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং একযোগে কাঁধে কাঁধ দিয়ে কাজ করে আমাদের দেশের সেই সমৃদ্ধির পথে আমরা এগোতে পারব। আমি খুব আশাবাদী মানুষ। আজকের এই দুর্দিন কেটে যাবে, আমরা আবার শান্তি ফিরে পাব এবং আমরা একসাথে বসবাস করতে পারব। রবীন্দ্রনাথের আদর্শকে আমরা নিজের জীবনে এবং এই জাতির জীবনে প্রতিষ্ঠিত করতে পারব, এই আমি আশা রাখি। খুব ভালো থাকবেন সবাই। রবীন্দ্রনাথের এই যে জন্ম জয়ন্তী এবছরের আজ থেকে শুরু হলো, চলবে আগামী কিছুদিন, সুস্থভাবে হোক। বিশেষ করে রবীন্দ্রনাথের আদর্শ আমাদের জীবনে, আমাদের পরিবারে এবং আমাদের জাতীয় জীবনে প্রতিষ্ঠিত হোক, এই কামনা করে, শান্তি কামনা করে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন।